আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, যত আগে নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীল হবে দেশ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তারা। পতিত সরকার অশান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ারও তাগিদ দেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভায় বিএনপি নেতারা বলেন, ৯০-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। পালাবদলের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে গণতন্ত্র ও ভোটাধিকারের আকাঙ্ক্ষা থেকে, এমনটা উল্লেখ করে তারা বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন আয়োজন। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে। পতিত স্বৈরাচার ভারতে বসে চক্রান্ত করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে সোচ্চার ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সাথে ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দাও জানান তিনি। দীর্ঘ ১৯ বছর পর শুক্রবার সকালে টাউন হল মাঠে জামাতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা মহানগর জামাতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা সহ ৬ জেলার নেতাকর্মীরা অংশ নেন। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারে। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান থেকে শুরু হয় এই পদযাত্রাটি কিছু দূর এগুলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের সমঝোতায় স্মারকলিপি দিতে ৩ সদস্যকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। সমসাময়িক ঘটনায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ইনকিলাব মঞ্চ। স্মারকলিপি প্রদান শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার আহ্বান জানায় সংগঠনটি। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্বারোপ করেন পদযাত্রাকারীরা। তাদেরকে আমরা বলেছি, দেখুন, আগের সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই। প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন। আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও কলকাতা ডেপুটি হাইকমিশনকে জরুরি প্রয়োজন ছাড়া ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা হাইকমিশন। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। জানা গেছে, তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। আগামী সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন এফওসি আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন। সফরে দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব হওয়ার পর বিক্রম মিশ্রির এটিই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। তিনি এমন এক সময়ে সফরে আসছেন যখন ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি। জানান, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওইখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, মানে এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয়। যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই কিন্তু, তাই না কথা যে আপনি অমুক দেশে পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না। আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়া নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়া নাই কিন্তু। এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজন আমাদের অনেক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। কোনোটাতে এখন হাত দেয়নি, কমানোর জন্য এখন হাত দেয়নি। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আবারও নাগালের বাইরে দেশের সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি, যা জীবনযাপনের ব্যয় আরও বাড়িয়েছে। নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.51%, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে আরও বেশি 1.14%। ফলাফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। বর্তমান বাস্তবতায় আপাতত মূল্যস্ফীতি নাও কমতে পারে আশঙ্কা করে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদ সাদাত হোসাইন সিদ্দিকীর। আরাফাত ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। এই ঘাতক কতটা নির্মম হতে পারে, নিম্ন আয়ের মানুষেরা তা হাড়ে হাড়ে টের পান। পকেটে টান পড়ে মধ্যবিত্ত মানুষজনেরও। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যখন বেড়ে যায়,
কারণ আয়ের বড় অংশ চলে যায় খাদ্যের পেছনে। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, তাদের তো অসুবিধা আছে না। অসুবিধা আছে যে মধ্যবিত্ত যারা, গরিব মানুষ যারা, তাকে সারা মাস বেতন পেয়ে আমাদের ছেলে সন্তানের দিকে তাকাইয়া আমরা একটা জিনিস কিনে খেতে পারছি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গেল নভেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি অক্টোবরের চেয়েও প্রায় 1% বেড়ে হয়েছে 13.80%, আর নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 11.38%। যদি সার্বিক অবস্থা বিবেচনা করেন তাহলে মূল্যস্ফীতিতে স্টিল না কমার একটা শঙ্কা রয়েছে। সেই শঙ্কাটা হচ্ছে যে আমরা যে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে ইন্টারেস্ট রেট কমানোর কারণে, এবং বাজারে যে পরিমাণ টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে সেটারও কিন্তু প্রভাব রয়েছে, এবং ফিউচার কনসিকুয়েন্স হবে যখন সেই টাকা বাজার থেকে উঠানো হবে তখনও কিন্তু আবার সুদের হার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। দারিদ্র্যের কষাঘাতে বস্তিতে বাস করা এসব মানুষ মূল্যস্ফীতির হিসাব নিকাশ বোঝেন না। তাদের চাওয়া নিত্যপণ্যের দাম কমুক, দুবেলা দুমুঠো খাবার জোগাতে যেন হিমশিম খেতে না হয়। অভাব সংসারে দুইজনে কর্ম করিয়া সংসার চলে না ঢাকা শহরে। যে টাকা কামাই করি ও টাকা ঢাকা শহরে খরচা যায় আমার। ঘর ভাড়া দিব না খাইবো, বস্তিতে ঘর ভাড়া হইলে 10,000 টাকা করে, 400 টাকা জমা দিয়ে রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে দেন? এক ঘরে 10 জন ফ্যামিলি, একজন রথের কামাই যদি 80-90 টাকা আলুর কেজি খাইতে হয় তাহলে একটা ফ্যামিলি কেমনে চলে? নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ও খাদ্যপণ্যের উৎপাদন খরচ কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। ফরেন কারেন্সির রিজার্ভের যে স্থিতিশীলতা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। তেল নিয়ে আবারও তেলেস্মাতি। একদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকট, অন্যদিকে বাড়ছে খোলা তেলের দাম। প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়। বোতলজাত তেলেও নেওয়া হচ্ছে বাড়তি দাম। খুচরা বিক্রেতা ও ক্রেতা উভয়েরই অভিযোগ, সংকট তৈরি করে সুবিধা নিচ্ছে কর্পোরেট সিন্ডিকেটগুলো। মেজবা হাসানের রিপোর্ট। দোকানে কোনো তেল নাই, আমার যেটা আছে ওটা আমার কাস্টমারের। আমি একটা কাস্টমার, আমি কোথায় যাব বলতে পারবেন? আমরা তো এই দোতলায় যাব। ক্রেতা বিক্রেতার মধ্যে এই তর্কেই অনেকটা স্পষ্ট তেল নিয়ে তেলেস্মাতির গল্প। আপনাকে তেল দেয় না। দোকানে পর্যাপ্ত তেলের বোতল দেখা গেলেও বিক্রির তেল নেই বলছেন এই বিক্রেতা। তা নিয়ে দুজনের এই বাগবিতণ্ডা। সাজিয়ে রাখছেন, আবার বলছেন যে বিক্রি হয়ে গেছে। 2 লিটার আর এই আনা আছে 6 লিটার। ওটা তো সারের প্রথম আসি বলছি, এগুলো এখন ডেলিভারি যাবে গা, এগুলো নামাই দিতেছি। আমি সয়াবিন তেল কেনার জন্য এ পর্যন্ত মার্কেটের শেষ সীমানা থেকে এই পর্যন্ত আসছি। প্রত্যেকটা দোকানে মোটামুটি কোয়ান্টিটিতে তেল আছে, কিন্তু তারা জানাচ্ছে যে এটা আমার এইমাত্র বিক্রি হয়ে গেছে, এর কাস্টমার নাই, বিক্রির যোগ্য নাই। কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বাজার ঘুরে একটু কম দেখা মিলেছে সয়াবিন তেলের বোতল। তবে বিক্রেতাদের মুখে সংকট দ্বিগুণ। সেই সাথে খোলা তেলের দাম বেশি হয়, রয়েছে বোতলজাত তেল খুলে বিক্রির অভিযোগও। এই সরকারকে কোম্পানিকে ধরা, কোম্পানি ধরবে ডিস্ট্রিবিউটার যদি মার্কেটে মাল পায় তাহলে দোকানদারকে দেবে। লুজ তেলের থেকে গ্যালন বোতলের জাত কম পড়ে রেট, এই অনুযায়ী আমরা কিন্তু মেলা দিন লুজটা সয়াবিন তেল আমাদের ফর্তা হয় না দেখে মার্কেটের মধ্যে পর্যাপ্ত গ্যালন সরবরাহ ছিল দেখে আমরা গ্যালনে সবাই বিক্রি করছি। অনেক বেশি, কই ছিল 52 টাকা, কই 82 টাকা কেজি। 1 কেজি তেল কিনতে যদি 182 টাকা দিয়ে, তাহলে মাসে চাউল কিনবো কত দিয়ে, ডাল কিনবো কত দিয়ে বলেন? শুধু ভোজ্য তেলের নয়, আমদানি শুল্ক কমানোর পরেও কমেনি পেঁয়াজ ও আলুর দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। ব্রয়লার মুরগি গত সপ্তাহে যে রেট ছিল মোটামুটি ওই কিন্তু আরদের মধ্যে সাইড বাজার একটু বাড়তি আছে। ছোট ব্রয়লারটা অনেক বেশি দাম, বড়টাতে ছোটটা প্রায় 20-25 টাকা গ্যাবে আরদেই কিনা লাগে। অবস্থা সুবিধার না, সবজি কিনতে মাংসের খরচ বাইরে হয়ে যায়। শীতের সবজি বাজারে আসলেও দামের তেমন পরিবর্তন নেই। এক বাজার থেকে অন্য বাজারের ব্যবধান প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 50, আলু 90 টাকা। আলু পুরানটা 80 টাকা কেজি, নতুনটা 120 টাকা কেজি, লাউ 60 টাকা পিস। শীতকাল আসছে না, দাম কমে নাই, দাম আরো বাড়ছে। সিরিয়াল দরকার মনে করেন এই চাউলটাই আনতে যাই, এইটা না কর গিয়ে দোকানে কমাইলেই ভালো। সিন্ডিকেট দমনে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি অতি মুনাফাভোগীদের আইনের আওতায় নেওয়ার দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান,
এনটিভি নিউজ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশের 3 বছর পেরিয়ে গেল ঝিনাইদহ শিশু পার্কের জমিতে নির্মাণ করা অবৈধ স্থাপনা আজও উচ্ছেদ করা হয়নি, বরং 5 আগস্টের পরে নতুন করে ওই জমিতে গড়ে উঠেছে আরও একটি টিন শেডের বিশাল মার্কেট। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে শহর জুড়ে। ঝিনাইদহ থেকে মিজানুর রহমানের পাঠানো রিপোর্ট। স্বাধীনতার আগে 1963 সালে 2 একর 18 শতক জমি ঝিনাইদহ টাউন কমিটিকে পাবলিক পার্ক হিসেবে ব্যবহারের জন্য প্রদান করে তৎকালীন সরকার। সেই থেকে শিশুদের খেলাধুলার জন্য পার্কটি ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু 1986 সাল থেকে পার্কের সামনে দোকানঘর নির্মাণ শুরু হয়। সময় বদলের সাথে সাথে ওই স্থানে নির্মাণ করা হয় দ্বিতল ভবন সহ পাকা পৌর মার্কেট। শিশু পার্কটি পড়ে যায় মার্কেটের আড়ালে। এরপর বিভিন্ন সময়ে পার্কের জায়গায় মার্কেট তৈরি আর ভাঙার খেলায় কেটেছে অনেক সময়। 2019 সালে পার্ক ধ্বংস করে পৌর সুপার মার্কেট নির্মাণ করে পৌরসভা। এটি বন্ধে উচ্চ আদালতে রিট করে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ভবন নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। পরবর্তীতে 2021 সালে পার্কের জমিতে নির্মাণ করা সকল অবৈধ স্থাপনা আদেশ প্রাপ্তির 6 মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন, কিন্তু 3 বছরেও উচ্চ আদালতের ওই আদেশ বাস্তবায়ন হয়নি। উপরন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর পার্কের জমিতে নতুন করে আরও একটি মার্কেট নির্মাণ করছে একটি চক্র। অবৈধ স্থাপনা অপসারণের জন্য একটা আদেশ প্রদান করেন। এই আদেশ বাস্তবায়ন হওয়ার প্রতিমধ্যেই 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের সময় তারা অতি গোপনীয়তার সাথে রাস্তা সংলগ্ন স্থানে একটি মার্কেটও নির্মাণ করে। আমরা অতি দ্রুততার সময়ে জেলা প্রশাসনের সহযোগিতায় এই মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর। তবে মার্কেট ব্যবসায়ীরা বলছেন, অনেক আগে থেকেই পৌর মার্কেটে পজিশন কিনে ব্যবসা করে আসছিলেন তারা, জোর করে উচ্ছেদ করা হয়েছে তাদের। দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসতেছি। সংস্কারের সরকার আসার পরে আমরা সেই স্ট্রাকচারের উপরেই আমরা একটু সংস্কার করে একটা পরিবেশ নিয়ে এখন বর্তমানে ব্যবসা পরিচালনা করে আসতেছি। আইনি যে নিষেধাজ্ঞার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং পৌরসভা থেকে তাদেরকে কোনো সেবা প্রদান করা হয় না। আমরা আবারও বলছি যে আমরা মহামান্য আদালতের যে নির্দেশনা আছে উচ্চ আদালতে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর হবে এবং উন্মুক্ত স্থানে শিশুরা খেলাধুলা করতে পারবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।